আজকের ভিডিওটার অনেক ডিমান্ড ছিল, তাই আর ডিলে না করে তোমাদের জন্য ভিডিওটা যত দ্রুত সম্ভব নিয়ে চলে এলাম। আজকের বিষয়টা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের উপর। যারা লেডি কনস্টেবলের পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্ট হয়েছো তারা তো অবশ্যই দেখবে, এবং বাকি যারা ডাব্লিউবিপি বা কেপির ক্যান্ডিডেট রয়েছো, ভবিষ্যতে পরীক্ষা দেবে, তারাও দেখলেও তারাও উপকৃত হবে। কেননা পার্সোনালিটি টেস্টের পুলিশের যতগুলো হবে না, পিআরবি যতগুলো কন্ডাক্ট করাবে, সেই পার্সোনালিটি টেস্ট এই একটা ভিডিওর মাধ্যমেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি প্রশ্ন আকারে কিছু কথা নিয়ে এসেছি যেগুলো আমি আলোচনা করব। এর মাধ্যমে আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কোনো ডাউট থেকে থাকে, শেষে কমেন্ট বক্স থাকছে, সেখানে জিজ্ঞাসা করতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন কি, যে পোশাক কেমন পরিধান করা উচিত। যেহেতু একটা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ একটা সরকারি কাজের পরীক্ষা, সেই ক্ষেত্রে পোশাক কেমন করবে। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। কীরকম? মেয়েরা চেষ্টা করবে ওই যে সালোয়ার কামিজ বলে না, ওই টাইপসের পোশাক, মানে শাড়ি নয়, হ্যাঁ, শাড়ি না পরলেও হবে, এই টাইপসের সালোয়ার কামিজ টাইপসের একটা ফর্মাল পোশাক পরবে। নর্মাল, খুব বেশি মেকআপ করতে যাবে না, ঠিক আছে, যেটা ন্যাচারাল ফেস সেটাই দেখানোর চেষ্টা করবে। মাথার চুল একটু সাজিয়ে নেবে, মানে যেন তোমাকে সাজানো গোছানো মনে হয়, বুঝতে পারছো তো? এরকম করে মোটামুটি সেজে যাবে। হাতে ঘড়ি রাখলে রাখতে পারো, স্মার্ট লাগে দেখতে, না রাখলেও কোনো অসুবিধা নেই। এমন নয় যে ঘড়ি না রাখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই, ঠিক আছে। ছেলেরা যেটা করবে পোশাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাদা জামা বা একটু আকাশি কালারের জামা পরতে পারো, তবে মাথায় রাখবে ফর্মাল, ঝিকঝাক পোশাক নয়। মুখ ক্লিন করে যাবে, যাতে তোমাকে একজন রুচিসম্পন্ন মানুষের পরিচয় যেন পাওয়া যায়। ব্ল্যাক শু পরে যাবে, ব্ল্যাক শু, এটা খুব ভালো ইম্প্যাক্ট ফেলে ব্ল্যাক শু। আর মোটামুটি ব্ল্যাক একটা প্যান্ট, ব্যাস হয়ে গেল। পোশাকের ব্যাপারটা ক্লিয়ার, আশা করি পোশাকে কোনো সমস্যার হওয়ার নেই। আরেকটা জিনিস ইন্টারভিউতে মাথায় রাখবে, যে একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ তোমাকে প্রথমবার ইন্টারভিউয়ার যখন তুমি রুমে প্রবেশ করবে, ওই যে প্রথম এক ঝলক যেটা দেখবে না, ওর মধ্যেই কিন্তু তোমাকে তিনি একটা সামগ্রিক বিচার করে নেবেন তোমার মধ্যে থেকে। তাই প্রশ্ন কি জিজ্ঞাসা করলো, কিভাবে কি কথাবার্তা হলো, সব পরে, প্রথমে যে ঝলকটা দেখবে। এর জন্য প্রবেশ করার সময় একদম নির্ভয়ে স্মার্টলি ঢুকবে, ভয়ে কুঁকড়ে বানা, হাত পা যেন না কাঁপে, ঠিক আছে, এই সব বিষয়গুলো অ্যাভয়েড করবে। তারপরে দেখো, বাহ্যিক যে পরিচ্ছন্নতা কিভাবে তুলে ধরতে হয়, যেগুলো বললাম, বেসিক জিনিস। বেশি নখ বড় বড় করবে না, যারা নখ বড় করার স্টাইল আছে যাদের মধ্যে, ওই সব নখ কেটে যাবে, স্টাইল কয়েকদিনের জন্য বন্ধ। বড় বড় যারা গোপ টোপ রেখে দেয়, দাড়ি টাড়ি রেখে দেয়, বড় বড় যাদের কথা বলছি, একদম সেই অনেক বড় বড়, ওরকম করা যাবে না, বোঝা গেল? বড় বড় চুল রাখা যাবে না, একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে। কথা বলার ধরন কেমন হওয়া উচিত, এই জায়গাটায় বলছি যে এই জায়গাটা অনেকেই কোনো গুরুত্ব দেয় না, কিন্তু আমি বলি যে কথা বলার যে ধরন বা স্টাইল, এইটা কিন্তু অনেকটা নম্বর ক্যারি করবে, ঠিক আছে। কীরকম? ধরো বিভিন্ন ভাষা, ধরো আমি একটা জায়গায় বসবাস করি, সে আমার এলাকার ভাষার টান আমার মধ্যে থাকতে পারে, বা সেই ধরন আমি কথা হয়তো বলতে পারি। তুমি একটা জায়গায় বসবাস করো, তুমি হয়তো সেই জায়গাকার ভাষা বলতে পারো, বা টানটা থাকতেই পারে, অসুবিধা নেই। কিন্তু একটা নর্মাল ভাষা তো হয়, যেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কাজের ক্ষেত্রে সেখানে আমরা বলার চেষ্টা করি, যেটা পরিচ্ছন্ন শুদ্ধ যে ভাষা, সেই ভাষা প্রত্যেকে বলার চেষ্টা করবে। আঞ্চলিক ভাষার প্রতি প্রত্যেকের সম্মান আছে, হ্যাঁ, নিজের গ্রামের ভাষার প্রতি সম্মান আছে, এগুলো আলাদা বিষয়, সেন্টিমেন্ট অন্য জায়গায়। কিন্তু কাজের জায়গায় গিয়ে কাজের মতো করে, কাজের ভাষায় একদম সুন্দরভাবে কথা বলতে হবে, ঠিক আছে। যেমনই প্রশ্ন করুক না কেন, তুমি চেষ্টা করবে নির্ভয়ে তাদের সঙ্গে চোখে চোখ রেখে নির্ভয়ে কথা বলার চেষ্টা করবে। মানে বেশি টেনশন নেবে না, এই আমার ঘাম ছুটে যাচ্ছে,
টেনশনে আমি মাথা চুলকে ফেললাম, আমি হাত পা চুলকাতে লাগলাম, এইসব নয়, একদম নর্মাল। ভাববে যে তোমার সামনে কিছু মানুষ বসে আছে যারা তোমাকে কিছু কথা বলবেন, তোমার সাথে কিছু প্রশ্ন করবেন বড়জোর, সেগুলোকে খুব শান্ত মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। বেশি নার্ভাস হওয়া একদম যাবে না। যারা নার্ভাস হয়, নার্ভাসের হওয়ার জন্যই তাদের পয়েন্ট কাটে, ঠিক আছে? আমি এমনও উদাহরণ বলছি, দেখবে তোমরাই দেখবে, খোঁজ নেবে, যারা ইন্টারভিউ দেয় খোঁজ নেবে যে 3-4টে বা 5টা কোয়েশ্চেনেরও উত্তর পারেনি, কিন্তু তবুও তাদের নম্বর 15-র মধ্যে 10.5-11 পর্যন্ত এসেছে। 10-এর উপর নম্বর অবশ্যই ভালো, আবার যারা 12-র উপর পায় ডেফিনেটলি সেটা তো খুবই ভালো, তাই না? এবার দেখো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এই জায়গাটা আমি বলে দিচ্ছি। যারা নর্মালি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো, অন্য কোনো ডিগ্রি তোমাদের করা নেই, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা করা হয় সেটা হচ্ছে অপশান দেওয়া হয় যে তোমার পছন্দের সাবজেক্ট কোনটা, বললে হয়তো সেই জায়গা থেকে প্রশ্ন করলো। বা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদেরকে জিজ্ঞাসা করবে কোন কোন সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন করা আছে। যারা অনার্স করেছো অনার্স বলবে, যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো তারা 2-3টে হয়তো সাবজেক্ট মেনশন করবে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে, তাই এই জায়গাগুলো আগে থেকে খেয়াল রাখবে যে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। আর কি, আর হচ্ছে তুমি কোন জেলার বাসিন্দা। ধরো কথার দ্বারা বলছি যে তুমি হয়তো কলকাতার বাসিন্দা, সেক্ষেত্রে কলকাতার যাবতীয় তথ্য, মানে ঐতিহাসিক তথ্য বা কলকাতার ভৌগোলিক যে পরিবেশ, ঠিক আছে, নদ নদী হতে পারে, গাছপালা হতে পারে, বা বিভিন্ন কী ইন্ডাস্ট্রি কলকাতায় আছে, মানে কলকাতা সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় সব কিছু তোমাকে মোটামুটি আয়ত্ত করে যেতে হবে। বুঝতে পারছো তো? অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে হয়তো বললো যে তুমি যে এলাকায় বসবাস করছো সেই এলাকায় হয়তো বিশেষ কিছু একটা হয়তো অফিসারের নাম জানতে চাইলো, যে তোমার এলাকায় যে থানা আছে সেই থানার অফিসারের নাম কি, এগুলো জানতে চাই। বুঝতে পারছো তো? আর যারা মূলত ঐতিহাসিক জেলাতে বসবাস করে তাদের ঐতিহাসিক টাইপসের প্রশ্নগুলো একটু বেশি করবে। যারা মূলত এমন জেলাতে বসবাস করছে যেখানে হয়তো খুব কম বৃষ্টিপাত হয়, সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন করবে। মানে নিজেদের জেলার দেখবে এক একটা বৈশিষ্ট্য থাকে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে, সেখান থেকে প্রশ্ন হবে। বুঝতে পারছো? আর হচ্ছে যে অনেকেই দেখবে যে হবির উপর প্রশ্ন করে থাকে, অনেক স্যারেরা থাকেন ইন্টারভিউ যারা আবার হবির উপর বেশি ইন্টারেস্টেড হন, তারা আবার জিজ্ঞাসা করবে কোন কাজটা করতে বেশি পছন্দ করেন আপনি, এভাবে জিজ্ঞাসা করবে। তো সেক্ষেত্রে আবার তোমরা যদি বলো যে আমি, ছেলেরা হয়তো বলবে যে আমি ক্রিকেট বা ফুটবল খেলতে ভালোবাসি, মেয়েরা হয়তো বলবে যে আমি অনেক কিছু হতে পারে, আমি কথার দ্বারা বলছি, হয়তো বলবে আমি ছবি আঁকতে ভালোবাসি, কি গান করতে ভালোবাসি, কি নাচতে ভালোবাসি। তো সেই সমস্ত ফিল্ড থেকেও প্রশ্ন হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা কম্পিউটার সার্টিফিকেট শো করাবে তারা কম্পিউটার সার্টিফিকেটের উপরেও সামান্য, মানে তুমি যদি 6 মাসের কোর্স থাকো তো ডেফিনেটলি কিছু ওই যে ফুল ফর্মগুলো হয়, ছোটো টার্ম যেগুলো রোম র্যাম, এইসব সিপিইউ জিনিসগুলো একটু জেনে যাবে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বা কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, যেগুলো কমন প্রশ্ন হয়, চাকরি পরীক্ষাতেও প্রশ্নগুলো দেখা যায়, WBBতেও দেখতে পাও, এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার কাছে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন তোমার কথাতেই হবে, ঠিক আছে? তুমি যেভাবে কথা বলবে সেই কথার দ্বারা ক্রস প্রশ্ন করা হবে। যেমন আমি একটা ইন্টারভিউয়ের তোমাদেরকে উদাহরণ দেব, একটা এক্সাইজের ইন্টারভিউ। তো আমি ইন্টারভিউয়ের কাছ থেকে আমি একজন পরীক্ষার্থী যিনি ইন্টারভিউ দিয়ে এসেছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে প্রশ্ন করা হচ্ছে। তো এভাবে প্রশ্ন করা হয়েছিল যে প্রবেশ করেছে, ইন্টারভিউ দিতে প্রবেশ করেছে, পরীক্ষার্থী প্রবেশ করেছে, স্যারেরা বলেছেন যে ভালো আছো। তো তো এইভাবে নর্মালি মানে পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করছে যাতে ক্যান্ডিডেট ভয় না পায়। তো ক্যান্ডিডেট উত্তর দিয়েছে হ্যাঁ স্যার ভালো আছি। তো বলছে খাওয়া দাওয়া করে এসেছো? তো বলছে হ্যাঁ স্যার খাওয়া দাওয়া করে এসেছি। তো বলছে কী খেয়ে এসেছো? বলছে স্যার ভাত ডাল সবজি খেয়ে এসেছি। প্রশ্ন করছে ভাতের মধ্যে খাদ্যের কোন উপাদানটা বেশি পাওয়া যায়। বুঝতে পারছো তো? মানে গল্পের থ্রু কথার মাধ্যমেই, এভাবেই গল্প করতে করতে না, ওই যেভাবে তুমি উত্তর দেবে ঠিক সেই পয়েন্টে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ওনাদের কাছে প্রশ্ন নেই, তুমি যে তোমার ডেসক্রিপশন দিয়ে রাখবে সেই ডেসক্রিপশনের উপর প্রশ্ন করা হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
আর যেটা বলছি যে কিভাবে প্রবেশ করতে হয় বা করতে হয় না, এই নর্মাল বিষয়গুলো তো তোমরা জানোই। দেখবে ওখানে একজন কনস্টেবল স্যার থাকবেন, তিনি হয়তো বলবেন যে যাও প্রবেশ করো। তো সেক্ষেত্রে প্রবেশ করার আগে তোমরা কি করবে যে ভেতরে যে স্যার বা ম্যামরা বসে থাকবেন পারমিশন নিয়ে নেবে, স্যার আমি কি আসতে পারি? পারমিশন দিলে গিয়ে চেষ্টা করবে সব সময়, চেয়ার অবশ্যই রাখা থাকবে, চেষ্টা করবে যে চেয়ারের বাঁ দিকে দাঁড়ানো। যদি জায়গা না থাকে সেক্ষেত্রে অন্য কথা, কিন্তু চেষ্টা করবে বাঁ দিকে দাঁড়ানোর। একটা হাতে থাকবে ফাইল চেষ্টা করবে বাঁ হাতে রাখার, এবং একটা স্ট্রেট চলার চেষ্টা করবে। সেখানে সবাইকে গ্রিটিংস দেবে, যে গুড আফটারনুন দুপুরবেলা হয়ে গেলে, বা মর্নিং থাকলে গুড মর্নিং, এরকম করে সময় অনুযায়ী একটা গ্রিটিংস দিলে ওনারা বসার পারমিশন দিলে তখনই বসবে। যাবতীয় যা কিছু প্রশ্ন করবে সব প্রশ্ন তোমার জানা থাকবে এমন নয়, বা তুমি একবারেই জানো না এমনও নয়। জানা অজানার মধ্যে প্রশ্ন থাকবে। যেটা জানো না সেটা স্পষ্ট বলে দেবে যে স্যার আমার এই বিষয়টা এই মুহূর্তে মনে পড়ছে না, বা এই বিষয়টা স্যার আমার জানা নেই, আমি পরে জানার চেষ্টা করব বা জেনে নেব। ঠিক আছে? আরেকটা জিনিস, যে সাবজেক্টের উপর প্রশ্ন করলে এই উত্তরগুলো দেওয়া যায়, কিন্তু যদি তোমাকে কোনো কনসেপচুয়াল প্রশ্ন করে, ধর কোনো সিচুয়েশনের উপর তোমাকে ফেলে দিয়েছে, যে তুমি যদি একটা পুলিশ কনস্টেবলে আছো, এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে, তাহলে তুমি সেখানে কি করবে, এই রকম ধরনের যদি প্রশ্ন করে, তো এইখানে আমি জানি না স্যার, বা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এইসব বলবে না। এইখানে তুমি তোমার কমন সেন্স, তোমার লজিক লাগিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। মানে কনসেপচুয়াল বা সিচুয়েশন বেসড যে সকল কোয়েশ্চেনগুলো হবে না, সেগুলোও কিন্তু ওইভাবে বলা যায় না যে আমি এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা বলা যাবে না। এই মুহূর্তে মনে পড়ছে না যদি কোনো সাবজেক্টের উপর প্রশ্ন করে, সেসব ক্ষেত্রে বলা যায়। নর্মালি বলার ধরনটা কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ওই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করতে হবে তোমার সাধারণ বুদ্ধি লাগিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। হলো? আর হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা হলে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তুমি নিয়ে যাবে। এমন নয় যে একদম তোমাকে ইন্ডিয়ান পেনাল কোড সম্পর্কে একদম এই ধারায় কত নম্বর ধারায় বলো, এই কেস সম্বন্ধে বলা আছে, অত ডিটেলসে জিজ্ঞাসা করবেন না ওনারা। তবে নর্মাল একটা ছোটোখাটো প্রশ্ন তো জিজ্ঞাসা করেই, বা পুলিশের হায়ারার্কিটা কী, মানে কনস্টেবল থেকে একদম উঁচু র্যাঙ্কের পুলিশ পর্যন্ত এই হায়ারার্কি যেটা, মানে শ্রেণীবিন্যাস যেটা পুলিশে, সেটাও জিজ্ঞাসা করতে পারে। যেহেতু তুমি ডিপার্টমেন্টে যাচ্ছ, তো ডিপার্টমেন্টে এইসব জিনিসগুলো তো তোমার জানা দরকার, এইসব বলতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর হচ্ছে 6 নম্বর পয়েন্টে হচ্ছে যে 12+ নম্বর কারা পাবে, 12+ নম্বর কারা পাবে। বেশি উত্তর দিলেই কি 12+ নম্বর পাওয়া যায়? একদমই নয়। বেশি উত্তর হয়তো তুমি দিচ্ছ, কিন্তু তোমার মধ্যে সেই কথা বলার ভঙ্গি নেই, স্যার প্রশ্ন জিজ্ঞাসা করছে, তুমি ফট করে উত্তর দিচ্ছ, এইগুলো গুড ম্যানার্স নয়। স্যার প্রশ্ন করবেন, ধীরে ধীরে প্রশ্নটা শুনবে, শোনার পর ধীরে ধীরে উত্তরটা দেবে। আওয়াজ খুব জোরে করবে না, আবার খুব স্লো করবে না। একটা এমন আওয়াজে, এমন মাঝারি মানের আওয়াজে তুমি স্যারকে রিপ্লাইটা দেবে যেন মনে হয় যে প্রত্যেকের কানে স্পষ্টভাবে সেই আওয়াজ যেন পৌঁছায়, এবং যেন সেটা যেন বিশ্রী না লাগে শুনতে। হলো? দ্বিতীয়ত, স্যারেদের প্রশ্ন শুনে তুমি ভয় পেয়ে যাচ্ছ কি না এটা চেক করবে ওনারা। ঠিক আছে? যেন ভয় না পাও। প্রশ্ন পারলেও ভালো, না পারলেও ভালো, কিন্তু ভয় পাওয়া যাবে না, এই বিষয়টা তারা নোটিস করবেন। এবং তোমার পোশাক পরিচ্ছদটা নোটিস করবেন। ঠিক আছে? এবং তাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় তুমি কিভাবে তোমার অ্যাক্টিভিটি কাজ করছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেই উপর দিকে আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয়, অনেকেই নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়। এভাবে নয়, তাদের একদম সবার চোখে চোখে, মুখে মুখে, যিনি প্রশ্ন করেছেন তার মুখে একদম চোখে চোখে যোগাযোগ, এইভাবে উত্তর দেয়। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখলে একজন ক্যান্ডিডেট 11-র উপর, মানে 11 থেকে 13 পর্যন্ত যে নাম্বারটা হয়, 11.5 হতে পারে, 8.3 হতে পারে, এই সমস্ত স্কোরগুলো, বা 12 হতে পারে, 12.17 বা 12.83, বুঝতে পারছো তো? এই সমস্ত নম্বর তারা ডিজার্ভ করে। আমি চেষ্টা করলাম গোটা ইন্টারভিউয়ের প্রসেসটা বলার এবং পুরো পরিবেশটা ব্যাখ্যা করার। এরপরও যদি মনে হয় যে কেউ বুঝতে পারলে না, বা এখনও কিছু ডাউট থেকে গেল, তো তারা ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সেই কমেন্টের রিপ্লাই দেব। আর তোমরা জানো যে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।